তিনি কখনো বিতর্কে, আবার কখনো আলোচনায়। তিনি সাহসী, তীক্ষ্ণ, নির্ভীক। কখনো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আবার কখনো আলোচিত এক মুখ। আজ জানবো এমন এক মানুষের গল্প, যার জীবনে আলো যেমন তীব্র, তেমনি অন্ধকারও ঘন। এই মানুষটি হলেন লুৎফুজ্জামান বাবর। এবার চোখ রাখুন স্ক্রিনে, আর মনোযোগ দিন এমন এক জীবনের দিকে যা অনুপ্রেরণা, শিক্ষা আর রাজনীতির নাটকীয়তায় এক বিস্ময়কর ক্যানভাস। ওয়েলকাম টু বায়োমোটিভেটস, যেখানে আমরা বলি সেই সব গল্প যেগুলো ইতিহাসে আছে কিন্তু আলোচনায় নেই। আমি আশিক জ্যাকি। আজ আপনাকে নিয়ে চলেছি এমন এক যাত্রায় যেখানে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, সাহস আর নীরবতার গল্প একসাথে ধাক্কা খায়। আপনি প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। লুৎফুজ্জামান বাবর নামে এক বিস্ময়ের জীবনগাথা অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানেন তার বাইরেও অনেক কিছু অজানা আছে ইতিহাসে। লুৎফুজ্জামান বাবরের জন্ম 1958 সালে নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা ছিলেন একজন প্রভাবশালী সমাজকর্মী এবং রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি। শৈশবকাল থেকে বাবর ছিলেন এক ধরনের আত্মবিশ্বাসী, নির্ভীক ও চিন্তাশীল শিশু। সে সময়ের গ্রাম বাংলা সাধারণ জীবনধারা ও ঐতিহ্যের মধ্যে গড়ে ওঠে তার চারিত্রিক দৃঢ়তা। বাবরের শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় বিদ্যালয় থেকে। তিনি সবসময় ছিলেন মেধাবী, তবে একগুঁয়ে স্বভাবের কারণে অনেক শিক্ষকরাই বলতেন এই ছেলেটা হয় নেতা হবে, না হয় বিপদ ডেকে আনবে। এরপর তিনি ভর্তি হন নটরডেম কলেজে, যেখানে তার চিন্তা চেতনার জগতে আসে এক আমূল পরিবর্তন। তিনি বুঝতে পারেন কেবল ভালো ছাত্র হওয়াই যথেষ্ট নয়, পৃথিবীতে কিছু বদল আনতে হলে নেতৃত্ব নিতে হয়। এই উপলব্ধি তাকে টেনে নিয়ে যায় রাজনীতির দিকে। 1980-র দশক বাংলাদেশের ইতিহাসে এক উত্তাল সময়। ছাত্র রাজনীতির উত্তাপ, সেনা শাসন, গণ আন্দোলনের জোয়ার। ঠিক এই সময়ে বাবর নিজের ভিতরে সেই আগুনকে জ্বালিয়ে তোলেন। বাবর শুরু করেন রাজনীতির ময়দানে পদচারণা। প্রথমে ছাত্রদল, পরে মূল বিএনপির রাজনীতিতে। সেখানেও তিনি ছিলেন ব্যতিক্রম। জটিল রাজনৈতিক কৌশল বোঝার অসাধারণ দক্ষতা, আর বিপদে ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার জন্য অল্প সময়ে নেতাদের আস্থাভাজন হয়ে ওঠেন। তাকে বলা হতো স্ট্র্যাটেজিক ব্রেইন। তিনি বুঝতেন রাজনীতি শুধু জনসভা বা বক্তৃতা নয়, এটা পরিকল্পনার খেলা। এই কৌশলই তাকে একদিন নিয়ে আসে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে। 2001 সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসে। সেই সময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় বাবরের হাতে। তিনি শুরু করেন মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান, পুলিশ বাহিনীর কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রযুক্তি, প্রশিক্ষণ এবং নতুন পরিকল্পনা গ্রহণ করেন। তবে তার কঠোর কৌশল, যেমন ক্রসফায়ারের পক্ষে অবস্থান, তাকে একদিকে জনপ্রিয় করে তোলে, অন্যদিকে বিতর্কিত করে তোলে। এই ক্রসফায়ার নামক চিন্তা বাবরের মাথা থেকেই আসে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাবরের বড় পরীক্ষা আসে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায়। সেই দিন আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন অনেকে, আহত হন হাজারো মানুষ। এই ঘটনায় বাবরের ভূমিকা নিয়ে তৈরি হয় জোর বিতর্ক, কিন্তু তারপরেও তিনি বলেন, আমি তদন্তে আছি, কেউ রেহাই পাবে না। তবে পরে তার বিরুদ্ধেই অভিযোগ ওঠে যে এই ঘটনায় তদন্ত তিনি প্রভাবিত করেছিলেন, এমনকি তথ্য গোপন করেছিলেন। 2007 সালে আসে সেই সময়, যাকে বাবর নিজের জীবনে সবথেকে অন্ধকার অধ্যায় বলে অভিহিত করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে। লুটপাট, অর্থ পাচার ও জঙ্গিবাদে সংশ্লিষ্টতা অভিযোগে লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দফায় দফায় মামলা হয়। ব্যাংকে অর্থ পাচার, অস্ত্রের অবৈধ মজুদ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সবগুলো মামলায় তাকে বিচারের মুখোমুখি হতে হয়। কিছু মামলায় সাজা হয়, কিছু মামলা এখনো চলমান। এই অধ্যায় রাজনৈতিক নাটকীয়তায় ভরপুর হলেও এটা এক মানুষকে ভেঙে পড়ার গল্প। রাজনীতির আড়ালে তার ছিল এক ভিন্ন জীবন, যেখানে বাবর ছিলেন একজন পিতা, একজন স্বামী, একজন পরিবার প্রেমী মানুষ। তার স্ত্রী তাকে সমর্থন করতেন সব সিদ্ধান্তে, এমনকি কঠিন সময়েও। তার সন্তানরাও রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে, যেখানে একদিকে বাবার সাফল্য, অন্যদিকে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা। বাবরের ব্যক্তিগত জীবন সবসময় ছিল সংকট, দায়িত্ব আর ভালোবাসার মাঝে টানাপোড়েনের এক চিত্র। লুৎফুজ্জামান বাবরের রাজনীতি ছিল সরল পথে নয়। তিনি বিশ্বাস করতেন কোনো সমাজের স্থিতিশীলতা আনতে হলে শক্ত নেতৃত্ব জরুরি। তিনি ছিলেন একরকমের অথরিটারিয়ান ডেমোক্র্যাট। তিনি সবসময় বলতেন রাষ্ট্রকে রক্ষা করতে হলে কখনো কখনো নীতির বাইরেও যেতে হয়।
আর সেটা যদি দেশের স্বার্থে হয় আমি ভয় পাই না। তার দৃষ্টিভঙ্গি অনেকের চোখে বিতর্কিত হলেও অনেকে বলেন বাবরের মতো লোক আছে বলেই জঙ্গিবাদের বিরুদ্ধে 2000-এর দশকে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হয়েছিল। তবে তার দর্শন একমুখী নয়। তিনি কখনো কৌশলী রাজনৈতিক, কখনো কড়া প্রশাসক, আবার কখনো এক নির্লিপ্ত দর্শকের মতো পরিস্থিতি পর্যবেক্ষণকারী। একজন মানুষ যখন শীর্ষে উঠে যায় তখন তার চারপাশে থাকে বহু মানুষ, প্রশংসা, আলোর ঝলকানি আর হাততালির শব্দ। কিন্তু যখন সেই মানুষটি পতন শুরু হয় তখন সে একা, নিঃসঙ্গ, নীরব। তার বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার পূর্ব ও পরবর্তী সময় বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হয়ে দাঁড়ায়। তদন্তে তার নাম আসে, মিডিয়ায় চলে টক শো, বিতর্ক, দলীয় বিভাজন। রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সড নাকি সত্য, নাকি বাস্তব সত্য, এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় পুরো জাতি। রাজনীতির সেই সক্রিয় নেতা হয়ে যান পর্দার আড়ালের আরেক নাম। অনেক কাছের মানুষও মুখ ফিরিয়ে নেয়। কেউ কেউ বলেন ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতার ভার সামলাতে পারেননি। এক সময়ের আলোচিত সমালোচিত নাম লুৎফুজ্জামান বাবর, যিনি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শক্তিমান একজন অভিভাবক। কিন্তু সময় বদলেছে ভাগ্য। বহু বছর ধরে তার নাম জড়িয়ে পড়ে ভয়াবহ সব মামলায়। 10 ট্রাক অস্ত্র মামলা, গ্রেনেড হামলা, ঘুষ গ্রহণ, যেন এক রাজনৈতিক অধ্যায়ের নির্মম পুনরাবৃত্তি। 2004 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরের 17 বছরের সাজার রায় হয়েছিল। একই সঙ্গে একাধিক হত্যা ও ঘুষ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এক সময় মনে হয়েছিল এই মানুষটা হয়তো আর আলো দেখতে পারবে না, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। 2025 সালের জানুয়ারি মাস, হাইকোর্ট ইতিহাস ঘেঁটে বলল প্রমাণের অভাব, সাক্ষীর অসঙ্গতা এবং তদন্তের ফাঁকফোকরের কারণে লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পান। সেই একই মাসে 4টি গ্রেনেড মামলা ও হত্যা চেষ্টা মামলায় তিনি সম্পূর্ণ নির্দোষ ঘোষিত হন। একসময় আলোচিত বসুন্ধরা ঘুষ মামলাতেও আদালতে তাকে জামিন মঞ্জুর করে। অর্থাৎ সেই মানুষটি যিনি বছরের পর বছর বিচারাধীন ছিলেন, আজ তিনি বিচার প্রক্রিয়ায় বৈধ পথেই মুক্ত। অনেকে বলবেন তিনি একজন রাজনীতিবিদ, আবার কেউ বলবেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কিন্তু একটাই সত্য, বাংলাদেশের আদালত আজ তাকে অপরাধমুক্ত ঘোষণা করেছে। এক লড়াইয়ের শেষ অধ্যায়ে তিনি ফিরে পেয়েছেন নিজের হারানো আত্মমর্যাদা। এই অধ্যায় আমাদের শেখায় নেতৃত্বের সাফল্য যেমন দৃশ্যমান, ব্যর্থতা আরো বেশি স্পষ্ট। কোনো ভুল বা পরিকল্পনা যদি ভুল পথে যায় তার মূল্য চুকাতে হয় রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে। লুৎফুজ্জামান বাবরের জীবনে প্রতিটি অধ্যায় যেন শিক্ষণীয় চিত্রনাট্য। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে উচ্চতায় ওঠা যায়, কিন্তু একই সাথে কিভাবে একটি ভুল সিদ্ধান্ত সবকিছু পাল্টে দিতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, তিনি একদিন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর মন্ত্রণালয় তার হাতে ছিল। এই দায়িত্ব নিজেই এক অনুপ্রেরণা এই যে একজন সাধারণ মানুষও যদি পরিশ্রম, বুদ্ধি ও আত্মবিশ্বাসে এগিয়ে যায় তবে সে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারে। তার ব্যর্থতা আমাদের শেখায় ক্ষমতা মানে চিরস্থায়ী নয়। ক্ষমতা এক পরীক্ষা, যেখানে ভুল করলেই তার মূল্য চুকাতেই হয়। নতুন প্রজন্মের জন্য একটি বার্তা, রাজনীতি শুধু ক্ষমতা নয়, দায়িত্ব। দেশ চালানো মানে নিজের বিবেককে পাহারায় রাখা। লুৎফুজ্জামান বাবরের রাজনীতি হয়তো এখন স্মৃত, তবে তার জীবনের ঘটনাগুলো এখনো রাজনৈতিক আলোচনায় ফিরে আসে। বিশেষ করে 21শে আগস্ট হামলা, র্যাব গঠন, জঙ্গি দমন, এই বিষয়গুলো এখনো আলোচিত। লুৎফুজ্জামান বাবরের সময় যদি কিছু সিদ্ধান্ত আরো মানবিক হতো তাহলে হয়তো ইতিহাস ভিন্ন হতো। আজকে নতুন রাজনীতিবিদদের জন্য তার জীবনের উত্থান পতন যেন আয়না, যেখানে দেখা যায় ক্ষমতা যেমন গর্বের বিষয়, তেমনি সেটি বহন করা ভয়ানক দায়। কখনো কোনো নেতা ভেবে রাখেন না তার নাম একদিন ইতিহাসের অধ্যায় হবে, কিন্তু ইতিহাস কাউকে ছাড়ে না। বাবরের নামও সেই অধ্যায়ে লেখা, সাদা কালোর মাঝামাঝি জায়গায়। একটি গল্প শেষ হলো, কিন্তু এটি কেবল একজন মানুষের গল্প নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি। এটি রাষ্ট্রের ভেতরে চলা যুদ্ধের দলিল। লুৎফুজ্জামান বাবর একজন রাজনীতিবিদ, একজন নেতা এবং বিতর্কিত চরিত্র, যার জীবনের প্রতিটি মোড় যেন সিনেমার গল্প, আর প্রতিটি দর্শকের জন্য এক ধরনের বার্তা। আপনি যদি ক্ষমতায় যান, আপনার প্রতিটি সিদ্ধান্ত হয়ে যাবে ইতিহাস। আপনার মুখ, আপনার ভাষণ, আপনার নীরবতা একদিন বিচার করবে মানুষ আর লিখে রাখবে ইতিহাস। আপনার মতে বাবরের রাজনৈতিক জীবন কতটা ন্যায্য ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনায় প্রভাব ফেলে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বায়োমোটিভেক্স প্রতিটি গল্প তুলে আনে ইতিহাসের অজানা অধ্যায়। সেখানে আপনি খুঁজে পাবেন শিক্ষা, অনুপ্রেরণা ও বাস্তবতা। আমি আশিক জ্যাকি। আজকের এই রাজনৈতিক ডকুমেন্টারি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না।
পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত থাকুন সত্যের পাশে, বাঁচুন প্রেরণায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।